পক্ষে না, আপনার সাথে একমত না, কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন, এটার স্বাধীনতা আমি স্বাধীনতায় বিশ্বাস করি। সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা। উনার সাথে কিন্তু উনার কয়েকটা আইডেন্টিটি আছে, আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন। জি আপা, আলহামদুলিল্লাহ। আপা আমার চিনছেন? আমি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, গোপালগঞ্জ সদরে। আপা হ্যালো আপা, আপনাকে খুব মিস করতেছি আপা। দেশের অবস্থা তো খুবই খারাপ আপা। আমাদের খুবই খারাপ। এই মাত্র ব্যারিস্টার সুমন ও শেখ হাসিনার গোপন কল রেকর্ড ফাঁস হয়ে গেলেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে আজকে আমরা শুনবো শেখ হাসিনা ও ব্যারিস্টার সুমনের কল রেকর্ড। চলুন সর্বপ্রথম আমরা শুনবো শেখ হাসিনার কল রেকর্ড, তারপরে আমরা চলে যাব ব্যারিস্টার সুমনের কাছে। গোপালগঞ্জ যখন হাত দিচ্ছে, তো গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পড়ে। জি আপা, জি আপা, জি জি গোপাল, হাত দিলে এটা ভালো হবে না। জি আপা। ওই ওসি যে ওসিকে কলার ধরছে, ওসির নাম কি, ওসির বাড়ি কোথায়, সেটা খোঁজ করে বার করো, আমার পাঠাও। ঠিক আছে আপা, আপা যদি সুযোগ থাকে আপা, আমি আজকেই আপনাকে ওই বিস্তারিত পাঠাচ্ছি। উনি কত সালে ঢুকছে সবকিছু পাঠাচ্ছি আপা আপনাকে। সবকিছু দাও, বলো যে 1 মাঘের শীত যায় না। ঠিক আছে আপা। 15 বছর দেশ বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সবকিছু করে দিচ্ছি, জি আপা। আর্মিদের করে দিচ্ছি। জি যে পর্যন্ত সব আমার প্রমোশন পাওয়া। জি আপা। আর এখন ওই সুদ করে ইউনুসের কথা শুনে লাফাচ্ছে। আর ওই জামাতে ওরা কয়দিন আছে, জি আপা। সামনের 1 মাস থেকে কিনা দেখো। জি আপা, জি আপা, দোয়া করেন আপা। আর আমি আপনাকে 1 মাস আগে কিনা দেখো, তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন। জি আর এই তালিকা সব করে রাখো আপা। আর যারা এই যে ঘর বাড়ি ভাঙা পোড়ানো, তাদেরকেও হিসাবটা নাম রাখো, এবার যেন ভুল না হয়। পরে এর চাচা, ওর মামা, ওর শ্বশুর, ওর শাশুড়ি, এইগুলি যেন না হয়। আপা। এবার গুইনে 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 হিসাব নেওয়া হবে। জি আপা, জি আপা। আমি গত 2001 কিচ্ছু বলি না, 2009 সরকার এসেও আমি ওসব কাউকে কিছু বলি না। আমি দেশের উন্নয়ন করছি। আল্লাহ এরপরে যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি। হ্যালো হ্যাঁ আপা, আপনাকে খুব মিস করতেছি আপা। দেশের অবস্থা তো খুবই খারাপ আপা। আমাদের খুবই খারাপ। সবার উপরে শুরু করছে এখন খুন করা। আপা, আর ওই যে গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে 6 জনকে গ্রেপ্তার করছে, মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে আপা। আপনি নিউজ জানেন কিনা আপা? আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা। এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে, যৌথ বাহিনী অভিযান করতেছে আপা। এই অবস্থা। হ্যালো। হ্যাঁ, ওখানে তো একজন শিবির আর একজন হলো ছাত্র দল, তাদেরকে বসাইছে এখন গোপালগঞ্জে। জি আপা, এটা আসলে গোপালগঞ্জে এখন আপা আমার আসলে আপনার সাথে অনেকদিন ধরে কথা বলার ইচ্ছা ছিল, বাট আপনি ধরছেন, অনেক ধন্যবাদ আপা। আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয়। আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশের নেতাকর্মীরা হয়তোবা নামতে পারতো। একজনের নাম বলবা, সাথে সাথে তাদের একটা মামলা দেবে এবং গ্রেপ্তার করে দেবে। ও, তাহলে তো সেটাও তো আসলে তাহলে আমাদের কোন দিকে যে যাব আপা আসলে নিজেদেরই করতে হবে, যে জায়গায় যার অবস্থান থেকে কাজ করতে হবে। আপা, আমার ইউনিয়ন হলো বুড়াশি ইউনিয়ন। এই যে আপনি যে নৌকায় করে চলতেন, মানে যে রাস্তা দিয়ে যেতেন। আমি চিনি। জি আপা।
তো যার যার এলাকা নিয়ে সে কাজ করতে হবে, আর সবাইকে সাবধান করতে হবে। আর এই গোপালগঞ্জ যা বলছে, গোপালগঞ্জ যখন হাত দিচ্ছে, জি তো আপা। গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পড়ে। জি আপা, জি আপা, জি জি গোপাল। গোপালগঞ্জে হাত দিলে এটা ভালো হবে না। জি আপা। আপা আপনি ভালো আছেন তো আপা? আমি ভালো আছি, আমি ঠিক আছে। আমি এই যে কথা বলছি সারা বাংলাদেশে, কারণ কালকে প্রজ্ঞাপন দিছে জি আপা। এনএসআই, র্যাব, ডিজিএফ সবাইকে রিপোর্ট, জিপি ডেকে ইউনুস বলে দিছে, মানে আওয়ামী লীগের সাবেক এমপি, বর্তমান এমপি, ভবিষ্যতে এমপি হতে পারে, জি আপা। তারা তাদের আত্মীয় স্বজন, রোজের আত্মীয় স্বজন, জি আপা। প্লাস তারা কাউন্সিলর, মেম্বার, তারপরে মেয়র, যে যেখানে আছে, এবং তাদের আত্মীয় স্বজন সবাইকে অ্যারেস্ট করতে বলছে। তোরা কত করবে সেটাই তো কথা। হ্যাঁ আপা, এখন আমি কত করবে? আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, আপনি চিনেন কি না জানি না, MM ননি আহমেদ ননি, উনার সঙ্গে একটা মিটিং করলাম, কথা হয়েছে অনেকক্ষণই। তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে, বুড়াশি ইউনিয়নের যারা ছাত্রলীগ করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার ভিতরই মানে সন্ধ্যার পরে 7টায় প্রোগ্রামটা ছিল, তার ভিতরে নিউজ আসলো যে যৌথ বাহিনী অভিযান চলবে। তো আমরা গেলাম না, ওনরা যারা গেছিল যাওয়ার পরে আপনার অ্যারেস্ট করলো। আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে না আপা, ওই গেট দিয়ে হয়তো বা 4-5 জন ধরেন যে চলে গেছিল বাইরে, এই অবস্থা। আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি, আহ, আপনাকে ভালোবাসি, সংগঠনটাকে সুন্দরভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি, এদের খুব ডিস্টার্ব করতেছে খুবই। আপনার যেদিন জন্মদিন ছিল ওই দিন আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল, কেক কাটছিল, এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো। মানে খুব অ্যাক্টিভ যে 4-5 জন ছেলে আছে, হিমেল, তারপর বাপ্পি, রেয়াজ, সাকিব, তারপরে সাব্বির, এরা বঙ্গবন্ধু কলেজে আসলে আমি ব্যক্তিগতভাবে যতটুক না করতে পারতেছি ওরা ততটুক করতেছে। এবং আমরা একটা মশাল মিছিলও করলাম সেদিনও আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো, আমি একদম সামনে ছিলাম, আমি আপনার ওই ছবিটা পাঠাইছি, আপনি দেখছেন হয়তোবা। আর প্রত্যেকটা মিছিল মিটিং ইনশাল্লাহ আপা থাকি, কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেটা হলো আপনার 75 পরবর্তীতে যেভাবে মানুষজন ভয় পাচ্ছিল সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে, মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও। মানে দোকানে বসলে, চার দোকানে বসলে অনেক কিছু শোনা যায়, অনেক কিছু বোঝা যায়, কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে, মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি, সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে, আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন, তাহলে আমাদের সারা 64 জেলা। জি আপা, দাঁড়াও, এত পাকা কথা এখন বলার সময় না। সরি আপা। এখন যার নাম দেব তাকে সবার আগে অ্যারেস্ট করবে, জি আর তার নামে সবার আগে মামলা দেবে। জি আপা। আপা আমাদের মাঝে মাঝে ওই যে প্রেস, মানে কালকে যে প্রেসটা দিচ্ছে এটা আমি সুন্দর পড়ছি, অনেক ভালো লাগছে এবং আমি আমার ফেসবুকে ছাড়ছি। হ্যাঁ, ওটা আমি নিজে দেখে দিছি, আমি কারেকশন করে দিছি, এবং আমাদের ফেসবুক ওটা দেওয়া হচ্ছে, ওইভাবেই যাবে। আর আমাদের আমরা কয়েকজন নেতা ঠিক করে দিছি, তারা বিভিন্ন ইস্যুতে একটা করে স্টেটমেন্ট দেবে। জি আপা। আমার অনেক তুমি নাম দিতে বলো, শেখ সালিমের নাম দিয়ে দাও, সে চালাক। না, উনি কিভাবে, উনি তো মানে আমাদের তাহলে কে চালাবে? আমাদের কে চালাবে?
আপনি যারে বলবেন। যাদের আমি যারে বললে তো হবে না, তোমাদের এই যে বাস্তবতা বুঝতে চাও না কেন? জি আপা। এখনই যার নাম দেবা তখনই সে অ্যারেস্ট হবে। তাহলে আপনি। সাজা খান, জি আপা। হ্যাঁ সাজা খান নামছে, সবটুকু তাকে অ্যারেস্ট করছে। জি আপা। বসে বসে মানে কার কাছ থেকে কি পাকা কথা শুনে বলে তো লাভ নেই। জি আপা। এটা নর্মাল, আমাদের তো নর্মাল রাজনীতি করতে দেবে না। জি আপা। ওই ওসি যে ওসিকে কলার ধরছে, ওসির নাম কি, ওসির বাড়ি কোথায়, সেটা খোঁজ করে বার করো, আমায় পাঠাও। ঠিক আছে আপা, আপা যদি সুযোগ থাকে আপা, আমি আজকেই আপনাকে ওই বিস্তারিত পাঠাচ্ছি, উনি কত সালে ঢুকছে সবকিছু পাঠাচ্ছি আপা আপনাকে। সবকিছু দাও, বললো যে 1 মাঘের শীত যায় না। ঠিক আছে আপা। 15 বছর দেশ বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সবকিছু করে দিছি, জি আপা। আর্মিদের করে দিছি। জি এই পর্যন্ত যে পর্যন্ত সব আমার 2 বছর পাওয়া। জি আপা। আর এখন ওই সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে, আর ওই জামাতে ওরা কয়দিন আছে, জি আপা। সামনের 1 মাস থেকে কিনা দেখো। জি আপা। জি আপা, দোয়া করেন আপা। আর আমি আপনাকে। 1 মাস আগে কিনা দেখো, তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন। জি আর এই তালিকা সব করে রাখো। আপা। আর তারা এই যে ঘর বাড়ি ভাঙা পোড়ানো, তাদেরকেও হিসাবটা নাম রাখো, এবার যেন ভুল না হয়, পরে এর চাচা, ওর মামা, ওর শ্বশুর, ওর শাশুড়ি, এইগুলি যেন না হয়। আপা। এবার গুইনে 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 হিসাব নেওয়া হবে। জি আপা। জি আপা। আমি গত 2001 কিচ্ছু বলি না, আমি 2009 সরকার এসেও আমি ওসব কাউকে কিছু বলি না, আমি দেশের উন্নয়ন করছি। আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয়, তো তার আগে যারা আমার নেতা কর্মীরা হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি প্রায় প্রায় ভাইরাল হচ্ছে শেখ হাসিনার টেলিফোন আলাপ, তার অডিও যারা শুনছে তারা নিশ্চয়ই এবারের সর্বশেষ যে মানে অডিওটি প্রকাশ হয়েছে তাতে নিশ্চয়ই তারা শিউরে উঠবেন, কেঁপে উঠবেন। আর আওয়ামী লীগের যে নেতাকর্মী তারা দুঃখ দুর্দশার মধ্যে আছেন, তারা ভীষণভাবে উজ্জীবিত হবেন। কেননা শেখ হাসিনা এবার যে বার্তা দিয়েছেন তাতে তিনি বলছেন যে ডক্টর ইউনূস সরকার 1 মাসও টিকবে না, এবং বলছেন যে প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। আর পুলিশ যারা বাড়াবাড়ি করছে তাদের তালিকা করতে বলছে, তার কাছে পাঠাতে বলছে, এটা তাদেরকে দেখে ছাড়বে। ভয়ঙ্কর এক ধরনের দাম্ভিকতা প্রকাশ পেয়েছে। অবশ্য শেখ হাসিনা এভাবেই যদি দাম্ভিকতা প্রকাশ না করে তাহলে নেতাকর্মীরা যা আছে তারা আরো গুটিয়ে যাবে। তো এটা বলাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো যে ভারতে যেখানে আশ্রয় নিয়ে আছে, যেখানে তার টিকিটি কেউ দেখতে পাচ্ছে না, সেখানে এই যে তিনি কথাবার্তা বলছেন, এক ধরনের উস্কানি দিচ্ছেন, আস্ফালন দেখাচ্ছেন, এর ফলাফল কি হবে সেটা নিয়ে আমি ভাবছি। প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো, আর আমি যেটা বলি সেটা আমি করি। পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ফোন রেকর্ড ভাইরাল হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও গোরাশি ইউনিয়নের বাসিন্দা পরিচয়ে শেখ হাসিনার সাথে পরিস্থিতি তুলে ধরে কথা বলেন এক তরুণ। আমার কথা হলো যে এইসব তরুণরা এখন কত সহজে রিচ করতে পারছে। কয়েকদিন আগে দেখলাম যে আমেরিকার নিউ ইয়র্কের বোধহয় তানভীর নামে একজন আপা আপা করতে করতে অজ্ঞান, সেটা নিয়ে বেশ যথেষ্ট হাস্যরস হয়েছে। এইবার আর হয়তো সেই তরুণ আপা আপা বলার থেকে একটু ছিল, সতর্ক ছিল, অত বেশি আপা আপা করেনি। কিন্তু শেখ হাসিনার বেশ কণ্ঠ শোনা গেল। এক পর্যায়ে শেখ হাসিনা আবারও দাম্ভিক আস্ফালন করে বলেন, 1 মাঘে শীত যায় না, প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো, আর আমি যেটা বলি সেটা আমি করি। ঘন ঘন আপা করে তরুণটি জানান অতটা আপা আপা এবার এই দফায়
করেনি গোপালগঞ্জের। আপা, দেশের অবস্থা খুব খারাপ, যৌথ বাহিনীর অভিযানে বাড়িতে ঘুমাইতে পারি না। গতকাল গোপালগঞ্জ পার্টি অফিস থেকে 6 জনকে অ্যারেস্ট করে নিয়ে যায় যৌথ বাহিনী। আপনার জন্মদিন বঙ্গবন্ধু কলেজে কেক কাটবো যখন, তখন ওসি এসে হাজির, নিজেই ছাত্রদের কলার ধরে নিয়ে যায়, মিছিল করলেই অ্যারেস্ট করে। শেখ হাসিনা বলেন, গোপালগঞ্জের প্রশাসনে বসানো হয়েছে একজন ছাত্র দলের আর একজন শিবিরের। গোপালগঞ্জে দিক নির্দেশনা দিবে এমন একজনকে সেট করে দেওয়ার কথা বললে শেখ হাসিনা বলেন, যার যার এলাকায় কাজ করো। আমি কাল বাংলাদেশে এসে কথা বললাম, এনএসআই, ডিজিএফআই, র্যাবকে বলে দিয়েছি, আওয়ামী লীগের এমপি, সাবেক এমপি, সম্ভাব্য এমপি হবে, মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, সবার আত্মীয় স্বজনকে অ্যারেস্ট করতে হবে। তরুণটি বলেন, জোর করে 75 পরবর্তী সময়ের মতো দলে নেওয়ার চেষ্টা চলছে। শেখ হাসিনা বলেন, ওসির নাম কি, বাড়ি কোথায়, কত সালে চাকরিতে জয়েন করেছে, বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাখো। আরও যারা ছাত্রলীগ আওয়ামী লীগের উপর অন্যায় করবে তাদের তালিকা তৈরি করে রাখো, আমার কাছে পাঠাও, বলো যে 1 মাঘে শীত যায় না। শেখ হাসিনা বলেন, এই সরকার আর 1 মাস চলতে পারবে না, জামাত কয়দিন থাকবে আমি প্রত্যেকটার হিসাব নেব। পুলিশের জন্য আমি 15 বছর কি না করেছি, আমার ছাত্রলীগের গায়ে যারা হাত দিয়েছে তাদের প্রত্যেকে সেই হিসাব দিতে হবে, প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। ভাই, 15 বছরে তো আপনি পুলিশ নিজের দলের লোকজন দিয়েছেন, কিন্তু এখন তো দল ক্ষমতায় নেই, এখন তারা উল্টো আচরণই করবে, এমনটাই হয়। যে এই সমস্ত কথাবার্তাগুলি এক ধরনের খুবই নিম্নমানের, এই একটা কর্মীদের সাথে এই ভাষায় কথা বলা, এটা এক ধরনের আঞ্চলিক নেতারা বলে। তো এখন শেখ হাসিনার উনি ওনার অবস্থান থেকে কথা বলছেন, সেগুলি উস্কানি দিচ্ছেন। দেখা যাক তার এই সমস্ত কথাবার্তায় কোনো কাজ হয় পক্ষে না, আপনার সাথে একমত না, কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটার স্বাধীনতা আমি স্বাধীনতায় বিশ্বাস করি। সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু কন্যা, জাতির জনকের কন্যা। উনার সাথে কিন্তু উনার কয়েকটা আইডেন্টিটি আছে, আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন। আমার কাছে কিন্তু দেখেন, আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে, তার বিরুদ্ধে মামলা হয়ে বাদী হয়ে কিন্তু আমি মামলা করেছি। সুতরাং আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, বহন করি, কিন্তু যেসব জায়গায় আমার সমালোচনা করার, যেসব জায়গায় আমার প্রতিবাদ করার, এই জায়গায় তো আমি বন্ধ হয় নাই, বা আমি কখনো আটকে থাকি নাই, বা চেষ্টা করছি, আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি। এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের। এইখানে আপনারা মিলাই ফেলবেন না, কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে, যতটুকু উনার নেয়ার বিষয় আছে, এখানে আমি হয়তো উনাকে বলবো যে মাননীয় নেত্রী, এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে। আমার হয়তো বলার, এইখানে একটা জিনিস হয়েছে কি, এবার সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না, বকাবকি শুনবেন না, গালাগালি শুনবেন না। এইবারের সংসদ হবে ভদ্রলোকের সংসদ। এখানে আপনি দেখবেন, কিন্তু বিরোধিতা কি হবে, মানে আপনি মনে করছেন চরম বিরোধিতা হবে। কিন্তু আপনি তো অরিজিনালি নৌকা, মানে আপনি নিজেও নিজের বলেন, এমনিও বলেন। না, এইখানে প্রবলেমটা হচ্ছে গিয়ে, আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, এবং আদর্শকে ধারণ করা মানে কি, মানে হচ্ছে গিয়ে উনার যে আদর্শটা আছে, এইটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো, যে হাই কিন্তু কনস্টিটিউশনকে মানে, কিন্তু যখনই কনস্টিটিউশন ভায়োলেট করার বিষয় আসে তখন কিন্তু হাইকোর্ট একটা রুল দিয়ে দেয়। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য, দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে, এইসব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে আমার তো আরো স্কোপ আরো বেড়ে গেল। রাইট। বঙ্গবন্ধুর আদর্শের কোষ্ঠী পাথরে এই বিরোধী দলের নেতা নেত্রীদের জেলে রেখে ইলেকশন করাটা কেমন আসলে? এই প্রশ্নটা আমার মনে হয়
সাকিব ভাইকে করেন। সাকিব ভাই এই আমার মানে এটার জন্য উত্তর দেওয়ার না জন্য উনি সাকিব ভাইকে একেবারে আটশ হইতেছেন। না না উনি- না সাকিবের জন্য, সাকিব ভাইকে করার জন্য আপনার কষ্ট আছেন। আমি এমনি মনে এমনি আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্নটা অন্যভাবে করি, বঙ্গবন্ধুর আদর্শতে প্রশ্ন করলে আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ সভানেত্রী বা আওয়ামী লীগের যে যিনি সরকার পরিচালনা করলেন গত সংসদে যেইভাবে হামলা মামলা এবং বিরোধী দলের উপর যে নিপীড়নের অভিযোগটা করা হয়েছে, সেইটা আপনি আসলে কিভাবে দেখেন? মানে সংবাদপত্রের কণ্ঠরোধ মুক্ত সেই যে অভিযোগগুলি আছে মানবাধিকার, সেগুলির ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়? মানে 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 সেটা শেখ হাসিনার সরকার ঠিক পথে মানে- ছিল? আমার কাছে মনে হচ্ছে কি যে আপনি এই একজন নৌকার প্রার্থীকে প্রশ্ন করতেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি- আমি একজন স্বতন্ত্র প্রার্থীকে প্রশ্ন করতেছেন, নৌকার প্রার্থীকে। বিষয়টা Okay. এইভাবে না। আচ্ছা তারপর আমি আপনাকে যেটা বলতে চাই হচ্ছে গিয়ে যে আদর্শের রাজনীতিতে থাকলে হুম আদর্শের রাজনীতিতে থাকলে এক সময় না এক সময় আপনি সার্ভাইভ করবেন। ওকে যারা এখন বিভিন্ন অভিযোগ তুলতেছেন তাদের আদর্শের জায়গাটা আরো স্ট্রং হইলে দেখবেন আমার মতো ওনারাও, উনি যে স্ট্যান্ডিং নিয়ে যায় নাই নির্বাচনে, এই স্ট্যান্ডিং এর পরে বরং উনি নির্বাচনের কারচুপি নিয়ে কথা বলাটা নির্বাচনের উনি বৈধতা দিলেন। এটা হচ্ছে কি আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনারা আপনার মত দ্বিমত এটা, করতে পারেন। আপনার মত এটা। না, এটা আমার মত হচ্ছে কি যে আমি যখন যে নির্বাচনে যান আমি আপনার কাছে ক্ষমতা দিয়ে দিলাম, ভাই যান, আপনি আপনার সাথে আমি নাই, আপনার আন্ডারে আমি নির্বাচন করব না। তারপরে এই নির্বাচন কিরকম হয়েছে এটা নিয়ে তর্ক বিতর্ক করা, আমি আমার জায়গায় স্ট্যান্ডিং থাকবো যে আমি শুনেন, আমি যে কারণে আপনার আন্ডারে নির্বাচন করতে চাইনি এটা নিয়ে আমার বিভিন্ন বৈধতা থাকতে পারে, যৌক্তিক ও যৌক্তিক দাবি থাকতে পারে। এই দাবি কিন্তু এখন আর উনাদের কিন্তু এখন আর এই জায়গা নাই। এখন হচ্ছে গিয়ে ঠিক মতো নির্বাচন হয়েছে কিনা, ভোটার ঠিক মতো আসছে কিনা, এই জায়গায় চলে আসছেন উনারা। সুতরাং আগের বিষয়টা একটা হালকা হয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই বিএনপি বা এই ধরনের দল যখন আসে না, ধরেন একটা বড় অংশ তো আসে নাই ভোটে, সুতরাং তখন তো হচ্ছে কি এই জায়গাটা খালি থাকে না, এই জায়গাতে অসংখ্য স্বতন্ত্রের তৈরি হয়েছে। এবং আপনারা কিন্তু আমার বিশ্বাস একটা যে আশ্চর্য হবেন এইবারের স্বতন্ত্রদের পারফরমেন্স দেখে, সংসদের ভিতরেও পারফরমেন্স দেখে আপনারা আশ্চর্য হবেন। এখন এই জায়গায় আমি একটা প্রশ্নের কথা আপনাকে বলতে চাই। যেমন ধরেন আমি স্বতন্ত্র, কিন্তু স্বতন্ত্র হইল দুইটা জায়গায় আমার, আপনি আমাকে আনকম্প্রোমাইজিং। একটা হচ্ছে গিয়ে যে আমি বঙ্গবন্ধুকে ধারণ করি, বঙ্গবন্ধুকে বহন করি। আর একটা হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে আমি নিজেকে দাবি করি এবং এই অনুযায়ী কাজ করি। এই জায়গাটাকে আপনি যদি বলেন যে এই জায়গা যেহেতু আপনি মানেন, তাহলে আপনি বিটি, তাইলে আমি সম্মানের সাথে আপনার সাথে দ্বিমত করতে চাই। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে বাংলাদেশে এই দুইটা জিনিস না মানার পরে আমার কাছে মনে হয় যে এটা খুবই হতাশাজনক। আপনার সাথে আমার আর বক্তব্য চলে না, ওকে কারণ আমি এই জায়গায় কোন ধরনের কম্প্রোমাইজ আমি করব না। বরং বিরোধী দল যারা করবেন, ধরেন বিরোধী দল ওকে বঙ্গবন্ধুরের যিনি মানবেন না, তিনি আসলে এই দেশে জাতির জন্য কে যিনি মানবেন না, বা এই তখন তো বিরোধী দলের আমার এই কনসেপ্টটা আমার কাছে খুবই হেইজি মনে হয়। তা আপনি এই বি টিমের যেটা বলতেছেন, আওয়ামী লীগ বি টিম সি টিম কিনা বা জাতীয় এইরকম হচ্ছে কিনা, এখানে আমি স্পষ্ট বলতে চাই যে বহুদিন পর সংসদে একটা বিরোধী দল পাবে যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধের সপক্ষে। আমি একটা ছোট ছোট কয়েকটা প্রশ্ন করতে পারি? এক নম্বর প্রশ্ন হচ্ছে আপনি ছোটই করবেন, আমি জানি আপনি ছোটই করবেন, আমি জানি এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, আপনি বলেন। জি আপনি কি মনে করেন কি না এই সরকার গত 15 বছর ধরে, গত 5 বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে? বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা মানে কি, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ, আমি খালি আর্থিক অভিযোগগুলি আপনাকে শুধু মনে করে দিতে চাই। আমি শুধু মনে করে দিতে চাই আওয়ামী লীগের সরকাররা কিরকম, আওয়ামী লীগের সরকারে যারা ছিল তারা কিরকম আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, সেটা আমি শুধু মনে করে এখানে আমি উত্তর দিচ্ছি আপনাকে। আমি এই জায়গাতেই থাকতে চাই। আপনি মুক্তিযুদ্ধের চেতনা বলতে আপনি মনে করেন যে এই জায়গায় থাকতে চাই, ভোট হবে হচ্ছে আমরা এই জায়গায় আমি থাকতে আর চাই। দামি। জি আমি এই জায়গায় থাকতে চাই, এই জায়গায় থাকতে চাই। বলেন। এই যে দুর্নীতি, জি দুর্নীতি হচ্ছে গিয়ে শরীরটার মধ্যে নিজের শরীরে ক্যান্সার হওয়ার মতো, যে জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা কেটে ফেলতে হবে। এখন আপনি এইসব বিষয়ে আমি সারা দিন আপনার সাথে আলোচনা করতে রাজি,
বঙ্গবন্ধুর চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ মানে একই সাথে আপনি এই কথা বলে আপনি দুর্নীতি করতে পারবেন না। এই দুর্নীতি যেদিন আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে আপনি আসলে রীতিমতো আপনি এই জায়গাটাকে নষ্ট করে দিলেন। এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই। ধরেন আপনি দুর্নীতি বলেন, সন্ত্রাস বলেন, মাদক বলেন, এগুলা তো আলটিমেটলি আমাদের যেভাবে কনস্টিটিউশনের বাইরে যায়, বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যায়। এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনোভাবেই দ্বিমত করব না। এবং এই কারণেই আমার যে ব্যারিস্টার সুমন হয়ে ওঠার যে গল্প, এখানে কিন্তু দেখেন আমার আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাদী। আমি আওয়ামী লীগ করেও আমি যতজন মন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলছি। আমি বলছি যে এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ হইতে পারে না। আমার সাথে আমি যুবলীগের আইন সম্পাদক হিসাবে অব্যাহতি পাই কেন, আপনি এটাও জানেন যে আমি যুবলীগের আইন সম্পাদক। আপনি প্রথম আমার ইন্টারভিউ নেন যুবলীগের আইন সম্পাদক হওয়ার পর। আমার অব্যাহতির কারণটা কি ছিল? আমার কারণটা ছিল আমি বলছিলাম যে একজন ওসি সাহেব আওয়ামী লীগ করার দরকার নাই। আমি বলছিলাম যে উনার এই মিছিল মিটিং করার দরকার নেই, আওয়ামী লীগ করার জন্য যথেষ্ট পরিমাণ মানুষজন আছে। কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অব্যাহতি দেওয়া হলো। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই যায়। আমি বলছি বাংলাদেশের হয়েছে কি, আপনি বাংলাদেশের আদর্শ, রাষ্ট্র, সরকার প্রধান, দলীয় প্রধান, এগুলার মানুষ এমন ভাবে গুলাই ফেলে যে এখন আমরা এক জায়গায় নিয়ে কথা বলতে পছন্দ করি। আসলে কিন্তু আমি সরাসরি প্রশ্ন করি, শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই উনি ধারণ করেন। আমার এই পর্যায়ের কোনো প্রশ্ন নেই, আপনি মনে করেন যে উনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন। আমার কিন্তু এটা আমি প্রশ্নটা করে রাখলাম। আদর্শ ধারণ করেন এবং সরকার প্রধান হিসাবে এই বাস্তবতায় কতটুকু কি হয়েছে না হয়েছে এগুলা নিয়ে আলোচনা থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা আদর্শকে ধারণ করেন। কিন্তু যখন সরকারে আপনি আসবেন, যেমন আপনি যখন মডারেটর, তখন আপনি আমাকে কতটুকু সময় দিলেন না দিলেন এটা নিয়ে কথা থাকতে পারে, যে আপনি সাকিব ভাইকে বেশি সময় দিয়েছেন কিনা এটা নিয়ে নানা ধরনের কথা থাকতে পারে। কিন্তু যে মেইন জায়গাটা, এই জায়গাটা ইনটেক্ট। ওকে, আর আমি একটু অন্য প্রসঙ্গে, আপনি যে কথাটা শুরু করেছিলেন যে আপনি সাকিব ভাইয়ের রাজনীতি নিয়ে কথা বলার বা নির্বাচন নিয়ে কথা বলার প্রসঙ্গে বলতেছিলেন, আমি আসলে সাকিব ভাইকে প্রশ্ন করেছিলাম এটা জয় পরাজয়ের কোষ্ঠী পাথরে, এটা কি উনি কি মনে করেন? উনি মনে করেন যে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় হয়েছে, কারণ তারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছিলেন, 10% মাত্র ভোট পড়েছে, 90% ভোটার আসলে এই ভোটকে বর্জন করেছে, সেই জন্য এই প্রসঙ্গটা তোলা। আর দেখেন, হরতাল ডাকার পর যদি আপনারা পুরা নির্বাচনের আগের দিন পরের দিন হরতাল ডাকলেন, তো হরতাল মানেই তো হচ্ছে কি আপনার কর্মীরা বের হবে। এবং এখন আপনি এই ধরনের সব জিনিসই আপনি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট গুলাকে আপনি বলছেন সব স্যাবোটাজ, মানে আর বিএনপি হরতাল ডাকা ছাড়া আর কোনো কাজ করে না। তাহলে এর মানে তো হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে গিয়ে তাহলে আপনারা এগুলো ডাকতেছেন কেন? আপনারা তাহলে তো ডাকার দরকার নাই। আপনি তো কি করবে, প্রতিবাদ জানাবেন না? প্রতিবাদ জানাবেন না? প্রতিবাদ জানাচ্ছেন, এই জন্য তো হরতাল ডাকতেছেন, এবং আমরা বলছি যে এটা ওনারা করতেছেন এবং বিভিন্ন জায়গায় একটা জায়গায় বিএনপি একবারের জন্য বলে নাই হরতাল ডাকা ট্রেনে আগুন দেন, একবারের জন্য বলে নাই। আমি বলি নাই যে বিএনপি, এখন আমি যে জিনিস হচ্ছে প্রমাণিত হয় নাই, কিন্তু ধরে নেওয়া হবে। আপনি যদি হরতাল ডাকেন, আমার নিজের গাড়িও পিকেটিং এর শিকার হয়েছে, এখন হরতাল ডাকলে পিকেটিং হইতে পারে, এটা স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়। আর আপনি কিভাবে হরতাল ডাকার পর আপনি ভাবতেছেন যে আপনার কর্মী বাহিনী বা আপনার যারা আছে, ঠিক আছে, আপনার বক্তব্য পরিষ্কার। ব্যারিস্টার সুমন, আমি যদি সাকিব ভাইয়ের প্রশ্নটা একটু অন্যভাবে করি, আপনি বলছেন যেটা একদিনে বাংলাদেশে অবস্থা আসে না, একদিনে এটা দূর করা যাবে না, আপনার মধ্যে দাঁড়িয়েছেন, কিন্তু ব্যারিস্টার সুমন, আপনার একটা পরিচিতি আছে, সেটা আজকে এমপি হওয়ার জন্য না, গত 10-12 বছরে আপনার অসংখ্য খাটাখাটির পর আপনার একটা পরিচয় দাঁড়িয়েছে। কিন্তু আপনি কি সেই দুর্নীতিবাজদের এগেইনস্টে দাঁড়িয়ে মানে একটি প্রতিসভা এবং তাদেরকে সামাজিকভাবে পরিচিত করার জন্য কোনো একটা উদ্যোগ কি নেওয়া আপনার উচিত ছিল না এই 10 বছরে, মানে সরাসরি ভাবে? এবং আরো একটা প্রশ্ন করতে চাই, আপনার কাছে কি মনে হয় যে একটা দেশের সরকার প্রধান বা যিনি রাষ্ট্রীয় ক্ষমতা সর্বোচ্চ স্তরে আছেন, তার নজরে এগুলি পড়ছে না এবং তিনি কোনো প্রতিকার করছে না, সেটি এমনি এটা তো বাড়ছে, কমছে না? আমি প্রথম প্রশ্নটা আবার হারাই গেছি, আপনি সেকেন্ড প্রশ্নতে যাওয়াতে প্রতিবাদ আমি আমার এই পর্যন্ত
হাইকোর্টে যতগুলা মামলা আমি পাবলিক ইন্টারেস্টে নিজে কমপ্লেইনেন্ট হয়ে যতগুলা মামলা করছি সবই ছিল হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন ব্যারিস্টার সুমন ও শেখ হাসিনার কল রেকর্ড। দুইজনের কল রেকর্ড শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।